হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা মহাকর্ষের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি কেপলারের গ্রহ সংক্রান্ত সূত্রগুলি, তারপরে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র, এবং আশা করি সেগুলো তোমরা প্র্যাকটিস করেছো। আজকে আমরা দ্বিতীয় পর্বে এসো আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করি। আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, তারপরে মুক্তিবেগ আমরা আলোচনা করব, তারপর আলোচনা করব আমরা কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, তারপরে ভূসমলয় উপগ্রহ, এগুলোর ব্যবহার ইত্যাদি আমরা আজকে আলোচনা করব। তো শুরু করি আজকের আলোচনা। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। মহাকর্ষ অধ্যায়ে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম মহাকর্ষ সূত্র সম্বন্ধে, এবং সেখানে বিভিন্ন গ্রহের নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল এর রাশিমালা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। তার আগে আমরা জেনে নিই মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে। তো দেখো, আমার এখানে একটি বস্তু আছে মনে করো, এবং এই বস্তুটির আকর্ষণ বল, এখানে যে আমরা ছোট্ট একটা বস্তু রাখি তাহলে আকর্ষণ করতে পারবে, এখানে যেটা বস্তু রাখি তাও আকর্ষণ করতে পারবে। অর্থাৎ এই বস্তুটি যতটা অঞ্চল জুড়ে তোমার আকর্ষণ করতে পারবে, এত অঞ্চল বলতে পারি। কিন্তু গাণিতিকভাবে দেখা যায় যে এই আকর্ষণ বল অসীম পর্যন্ত বিস্তৃত হয়। তো একটি গ্রহ বা নক্ষত্র বা কোনো একটা বস্তুর তোমার চতুর্পার্শ্বস্থ যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলবো। এবারে দেখো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো আমার একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে আমার যদি কোনো একটা একক ভরের বস্তু রাখি, মনে করে এখানে একটা একক ভরের একটা বস্তু আমি রাখলাম, এই বস্তুটার উপরে আমার এই সূর্য বলো, এখানে সূর্য যে আকর্ষণ বল প্রয়োগ করবে সেই আকর্ষণ বলটাকেই বলবো এই স্থানের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আবার বলছি দেখো, যে আমার কোন একটি বস্তুর জন্য বস্তুটির কেন্দ্র থেকে আর একক দূরত্বে যদি আমরা একক ভরের কোনো বস্তু রাখি, একক ভরের বস্তু m=1, একক ভরের বস্তুটির উপর এই বড় বস্তুটি যে বল প্রয়োগ করবে সেই বলটাকেই আমরা বলছি এর জন্য এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কি বলছে সংজ্ঞায়, যে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তুকে রাখলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলকে ওই বিন্দুর, মানে এই যে বিন্দুটা, এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। বোঝা গেল? এবার দেখো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করি। তো দেখো, আমার একটা বস্তু মনে করো এর কেন্দ্র থেকে আর একক দূরে আমরা একটা একক ভরের বস্তু নিচ্ছি এখানে m=1, এবং এই বড় বস্তুটির ভর হচ্ছে ক্যাপিটাল M ধরলাম, ঠিক আছে। এখন এই বস্তুর জন্য এই একক ভরের বস্তুটির উপর আকর্ষণ বল কত হবে? আকর্ষণ বল হবে তোমার এখানে E=gm, স্মল এম এর জায়গায় আমি এনে একক ভর ধরছি, একক ভর ভাগ দূরত্বের বর্গ। এখানে আমরা মহাকর্ষীয় আকর্ষণ বল দেখেছিলাম F=G(M)(m)/r²। এখানে স্মল এম এর জায়গাতে যেহেতু একক ভর ধরে নিয়েছি, কাজে এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করছি, E=gm/r²। তাহলে এটা হলো কোনো বস্তুর কেন্দ্র থেকে আর একক দূরে আমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এখন এই যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই বের করলাম আমরা,
এর একক আমরা বের করতে পারি। কি হবে, যে আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ। এফ মানে হচ্ছে তোমার মহাকর্ষীয় বল GMM বাই আর স্কোয়ার। এখন এই ক্যাপিটাল এফ কে যদি আমি এম দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে আমরা কি পাবো, GM বাই আর স্কোয়ার। অর্থাৎ এটাই আমরা ই পেলাম। তাহলে ই এর একক আমরা কি বলতে পারি, এফ বাই এম এর একক। এফ এর একক হচ্ছে ই এর একক। আবার এসআই পদ্ধতিতে যদি বলি তাহলে এই বলের একক আমরা কি জানি, নিউটন, এবং এই ভরের একক কি জানি আমরা, কেজি এসআই পদ্ধতিতে। বা এটা আমরা লিখতে পারি নিউটন পার কেজি এসআই সিস্টেমে। সিজিএস এ তুমি বলতে পারো, কি বলতে পারো, সিজিএস এ বলতে পারো নিউটনের জায়গায় তুমি ডাইন লিখবে, ডাইন পার গ্রাম। এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করলাম, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক দেখলাম, এর মাত্রাও আমরা নির্ণয় করতে পারি, যে আমার ই এর মাত্রা মানে বলের মাত্রা বাই ভরের মাত্রা। বলের মাত্রা তো আমরা জানি যে mL(10⁻²), তাকে যদি আমরা এম দিয়ে ভাগ করি তাহলে আমার কি দাঁড়াবে, L(10⁻²). তো এটা হয়ে গেল তোমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা একক। আবার দেখো, যদি আমার বস্তুটিকে আমরা মনে করো এটা আমাদের পৃথিবী, এই আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে যদি আমরা কোনো একটা একক ভরের বস্তু রাখি তাহলে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর জন্য কতটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করবে, সেটা হবে তোমার E = GM বাই আর স্কোয়ার। এখানে দূরত্বটা হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ। এর আগে আমরা জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম। তো সেখানে দেখো এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় ত্বরণের সমান হয়ে যাচ্ছে, রাশিমালা প্রায় একই হয়ে যাচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর একক আমরা অভিকর্ষীয় ত্বরণের এককের সাহায্যে প্রকাশ করতে পারি। আবার দেখো, এটাও আমরা জানি যে বল সমান ভর গুণিত ত্বরণ, তাই তো। তো একক ভরের ওপর ক্রিয়াশীল বলকে আমরা বলছি অভিকর্ষীয় ত্বরণ। এখানে আবার ওটাই দেখলাম আমরা যে একক ভরের ওপর ক্রিয়াশীল বলকে আমরা দেখছি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো কাজেই আমার জি এর একক এবং এখানে ই এর একক একই হবে। তো আমরা ত্বরণের সচরাচর একক কি জানি, যে ত্বরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে কি জানি, আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও আমরা তড়িৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক হিসাবে বলতে পারি। তাহলে এটা বলতে পারি, বা বলতে পারি নিউটন, এখানে ডাইন পার গ্রাম, আর এখানে লিখতে পারি নিউটন পার কেজি। দুইভাবে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একককে প্রকাশ করতে পারি। এবারে দেখব মহাকর্ষীয় বিভব কাকে বলে। দেখো, এই যে পৃথিবী, মনে করো এটা পৃথিবী, এবং এই পৃথিবীর আকর্ষণ বল অসীম পর্যন্ত ক্রিয়া করবে। কোন একটা বস্তুকে, একক ভরের বস্তুকে, মানে m=1 ধরে একক ভরের বস্তুকে যদি আমি অসীম থেকে একটু একটু করে এখানে আনি, তাহলে আনতে যতটা আমার কার্য করতে হবে ততটা পরিমাণ কার্যকে এই পৃথিবীর দরুন এই বিন্দুতে মহাকর্ষীয় বিভব বলা হবে। আমরা মনে করো যদি ডাব্লিউ পরিমাণ কার্য করি এম ভরের একটা বস্তুকে আনতে, তাহলে এটা কি বলবো আমরা, মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভবের রাশিমালা আমরা পরে বের করেছি। দেখো এর এককগুলো আমরা বের করে নিতে পারি। দেখো কার্যের একক এবং ভরের একক যদি বসিয়ে দিই তাহলে মহাকর্ষীয় বিভবের রাশিমালা কিন্তু আমরা এই একক আমরা বের করতে পারি। দেখো এখানে এসআই একক কি হবে, এসআই একক হবে তোমার জুল
পার জুল পার কেজি। কার্যের এসআই একক হচ্ছে তোমার জুল, আর ভরের এসআই একক হচ্ছে তোমার কেজি। তাহলে জুল পার কেজি, বা আমরা এইভাবে লিখতে পারি জুল পার কেজি। এবং সিজিএস পদ্ধতিতে এর একক আমরা লিখতে পারি আর্গ পার গ্রাম। তো এটা হলো তোমার মহাকর্ষীয় বিভবের এসআই একক এবং সিজিএস একক। তো এই বিভব আমরা এখন এর রাশিমালা আমরা নির্ণয় করছি। মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করার আগে আমরা যদি ক্যালকুলাসের সাহায্যে এই রাশিমালা নির্ণয় করি, তোমরা ইন্টিগ্রেশন সম্বন্ধে হয়তো অনেকেই জানো, ইন্টিগ্রেশন সম্বন্ধে অনেকেই জানো। তো আমরা একটা সূত্র এখানে বলছি, দেখো। মনে করো যে এক্স টু দি পাওয়ার এন একটা অপেক্ষক। এই এক্স টু দি পাওয়ার এন এর এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি এবং এখানে একটা যদি লিমিট দিয়ে দিই এ থেকে বি পর্যন্ত লিমিট যদি দিয়ে দিই, তাহলে এর একটা সূত্র আছে, তোমরা ইন্টিগ্রেশনে ক্লাস 12-এ শিখবে। এবং প্রাথমিকভাবে তোমরা এইটুকুই মনে রাখো, যাতে করে আমরা মহাকর্ষীয় বিভবের রাশিমালাটা নির্ণয় করতে পারি। তো এখানে দেখো এটা সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এবং লিমিটটা এখানে পেছনে এভাবে লিখতে হয়। পরে লিমিটে যখন মান বসানো হবে তখন আমরা এন প্লাস 1টা কমন নিয়ে নিতে পারি। একবার আমরা আপার লিমিট বসাবো বি টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস দিয়ে একবার লোয়ার লিমিট বসাবো এক্স এর প্লেসে এন প্লাস 1। যেমন উদাহরণস্বরূপ বা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যে মনে করো এক্স স্কোয়ারের আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। মনে করো এটা আর থেকে আমরা ইনফিনিটি নিলাম, কথার কথা আর থেকে ইনফিনিটি, এখানে এক্স এর মাথায় -2 নিই, তাহলে সুবিধা হবে। তো এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, যে এই যে সূত্র অনুযায়ী এক্স এর পাওয়ার এন প্লাস 1 হয়ে যাবে। এখানে এন এ যাতে রয়েছে -2, তো তার সঙ্গে যদি আমি 1 অ্যাড করে ফেলি তাহলে -1 হবে, নিচেও একটা -1 হবে, আর নিচে আর টু ইনফিনিটি আমরা লিমিট বসিয়ে দেবো। এইবার এর মানগুলো আমরা বসাবো 1/x আর টু ইনফিনিটি। আমরা -1 প্রথমে আপার লিমিট বসাবো ইনফিনিটি বাই 1/r। এখন এই 1কে যদি ইনফিনিটি বা অসীম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে এটা আমরা 0 ধরি, তাহলে এটা হলো 0, আর মাইনাস মাইনাসে এটা হচ্ছে 1/r, বোঝা গেল। তাহলে এই ইন্টিগ্রেশনটার মান হলো 1/r। এরকম তোমরা কয়েকটা প্র্যাকটিস করতে পারো। আরেকটা বিষয় এখানে বলার আছে, যে এই যে দেখতে পাচ্ছ n+1, এই নিচের এই হরটা যদি তোমার 0 হয়, অর্থাৎ n এর ভ্যালু যদি -1 হয়, সেক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না। এর জন্য পরবর্তী তোমরা শিখবে আরো অনেক সূত্র রয়েছে। আমাদের শুধু এখানে এই সূত্রটি প্রযোজ্য, এই সূত্রটি প্রযোজ্য, মানে x টু দি পাওয়ার n এর ফাংশন দিয়ে আমরা এখানে অঙ্ক করতে পারবো বা মহাকর্ষীয় বিভবের রাশিমালা হিসাব করতে পারবো। ওই জন্য আমরা একটু দেখে নিলাম, এই অনুযায়ী আমরা কিন্তু মহাকর্ষীয় বিভবের হিসাব করছি। দেখো, মনে করো এটি হচ্ছে একটা বস্তু যার আর দূরত্বে মহাকর্ষীয় বিভব আমরা হিসাব করব। তো একটা একক ভরের বস্তুকে আমরা অসীম থেকে এই জায়গাতে আনবো। তো মনে করো এখানতে বস্তুটা প্রথমে তোমার রয়েছে এক্স দূরত্বে রয়েছে মনে করো। এইবার এই এক্স দূরে এই একক ভরের বস্তুটার উপর আমার কতটা বল ক্রিয়া করবে, এখানে বল ক্রিয়া করবে F সমান gm × 1/x², অর্থাৎ gm/x²। এখন এই বস্তুটাকে পৃথিবীর দিকে আমি যদি ক্ষুদ্র দূরত্ব মনে করো dx পরিমাণ সরাই, তাহলে সরাতে আমাদের কার্য করতে হবে। তাহলে কার্যের পরিমাণ ক্ষুদ্র কার্য কতটা হবে, ক্ষুদ্র কার্য হবে তোমার বল গুণিত ক্ষুদ্র সরণ। এখানে যেহেতু বলের অভিমুখ এবং সরণের অভিমুখ একই দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ওই জন্য আমরা যে কার্য F.S আমার Fs cos θ, এখানে থিটার জায়গাতে আমরা যদি 0 ধরে নিই cos 0,
তাহলে cos 0 মান যেহেতু 1, f ইন্টু এস মানে বল ইন্টু সরণ আমরা এই আকারটা ব্যবহার করতে পারি। এখন এই ক্ষুদ্র কার্যের রাশিমালা নির্ণয়ের জন্য আমরা যদি এফ এর প্লেসে আমরা জি এম বাই এক্স স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এই ক্ষুদ্র কার্যের রাশিমালা দেখতে পাওয়া যাচ্ছে ডিডাব্লিউ ইকুয়াল টু জি এম বাই এক্স স্কোয়ার। এখন অসীম থেকে আমরা অনেক দূর থেকে এখানে একটু 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 করে আনতে আনতে মনে করো এই আর দূরত্বে আনলাম, তাহলে আমার মোট কার্য কত হবে? মোট কার্য বের করার জন্য এখানেই তোমার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কি করব? যে ডিডাব্লিউ এখানে একটু একটু কার্য করে মানে 0 থেকে মনে করো ডাব্লু পরিমাণ, ক্যাপিটাল ডাব্লু পরিমাণ কার্য করলাম। আর এখানে জিএমটা হচ্ছে ধ্রুবক, একে আমরা বাইরে বের করে নিই। এক্স টু দি পাওয়ার 2 এটাকে উপরে তুলে এক্স টু দি মাইনাস 2 হবে ডিএক্স। বস্তুটা আমরা অসীম থেকে যেহেতু আনছি, অসীম থেকে আর দূরত্বে আনছি, তো কতটা কার্য হবে আমরা হিসাব করি। এখানে এদিকে আমরা পেয়ে যাব ডব্লিউ ইকুয়ালস টু জিএম, একটু আগে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম যে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাই বলে এখানে হবে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, আর লিমিটটা এখানে বসিয়ে দেবো ইনফিনিটি টু স্মল আর। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান কত দাঁড়ালো? যে তোমার এখানে যে মাইনাস সাইনটা যদি আমরা অমিট করে দিই, জিএম বাই এক্স লিখি, মাইনাসটা যদি আউট করে দিই, তাহলে লিমিটের পরিবর্তন হয়, অর্থাৎ আপার লিমিটটা লোয়ার লিমিট হয়ে যাবে, লোয়ার লিমিটটা আপার লিমিট হয়ে যাবে। তোমরা এটা পরে শিখতে পারবে। তো এটা আমরা লিখছি আর টু ইনফিনিটি। এবার মানগুলো বসিয়ে দিই। জিএম বাই প্রথমে আমরা ইনফিনিটি বসাবো, মাইনাস জিএম বাই আর বসাবো। হলো? তাহলে যেহেতু জিএম কে অসীম দিয়ে ভাগ করবো, তাই যে 0 হবে, এটা জিএম বাই আর। তাহলে এই যে কার্য করলাম, একটা একক ভরের বস্তুকে অসীম থেকে এনে এই আর দূরত্বে রাখলাম, তাই আনতে যতটা কার্য হলো সেই কার্যটাই এই বিন্দুর এর জন্য মহাকর্ষীয় বিভব আমরা বলছি। তাহলে মহাকর্ষীয় বিভব ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস জি এম বাই আর, যে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। মহাকর্ষীয় বিভবের একক আমরা আগেই বলে নিয়েছি। মহাকর্ষীয় বিভবের একক কি? যেহেতু একক ভরে কোনো বস্তুকে আনতে কিছু কার্য করছি, তাহলে কার্যের একককে আমরা ভরের একক দিয়ে ভাগ করলে গেলেই আমরা সিজিএস একক পেলাম কি? এর সিজিএস একক পেয়েছিলাম আমরা আর্গ পার গ্রাম, আর এস একক কি পেয়েছিলাম? এস একক পেয়েছিলাম আমরা জুল পার কেজি। ঠিক আছে, এই যে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এখানে আমরা মহাকর্ষীয় বিভবের এককগুলো দেখেছিলাম, জুল পার কেজি আর আর্গ পার গ্রাম। আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এর রাশিমালা দেখেছিলাম কি? যে জি এম বাই আর স্কোয়ার। আর মহাকর্ষীয় বিভবের রাশিমালা কি দেখলাম? ভি সমান মাইনাস জিএম বাই আর। তোমরা অবকলন অবশ্যই শিখেছো, অর্থাৎ ডেরিভেটিভ। আমরা যদি এই ভি এই সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি আর এর সাপেক্ষে অবকলন করি, তাহলে আমরা কি পাবো? জিএম ডিডি আর আর টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে ডেরিভেটিভগুলি কি আসবে? এখানে এই মাইনাস 1টা এসে প্লাস হয়ে যাবে, আর আর এর মাথায় এক পাওয়ার কমে যাবে, তোমরা জানো। তাহলে পেলাম আমরা কি? জিএম বাই আর স্কোয়ার। তো এই জিএম বাই আর স্কোয়ার এটা, অর্থাৎ ই সমান আমরা পেয়ে গেলাম ডিভি ডিআর। এটা হলো তোমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? বা আমরা এভাবে লিখতে পারি যে ডিভি ইকুয়ালস টু ই ডিআর, বা ভি ইকুয়ালস টু লিখতে পারি এই ফর্মে ইন্টিগ্রেশন ই ইন্টু ডিআর, এইভাবে লিখতে পারি। মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মধ্যে রাশিমালা এইভাবে এবং এইভাবে দুভাবেই প্রকাশ করা যায়। বোঝা গেল? এবারে দেখবো আমরা মুক্তিবেগ কি বা মুক্তি দ্রুতি কি।
দেখো, আমরা যদি কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দিই, মনে করো একটা ক্রিকেট বলকে আমরা উপর দিকে চালিয়ে দিলাম, চালিয়ে দিলে গেলে কি হয়, কিছু দূর যাওয়ার পরে বলটা আবার ফিরে আসে। এবার আমরা যদি প্রচন্ড জোরে যদি ছুড়ি, অনেকটা উঁচু উঠবে, অনেকটা উঁচু উঠার পরে আবার কিন্তু ফিরে আসবে। তো এমনও তো হতে পারে যে আমার কোনো একটা বস্তুকে এমন বেগে এই ভূপৃষ্ঠ থেকে ছুড়লাম যে এ উপরে উঠতে 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 কি হলো, যে পৃথিবীর বাইরে বিলীন হয়ে গেল, হারিয়ে গেল। তো এই যে বেগ দিলাম আমরা, বা যে বেগে ভূপৃষ্ঠের সাপেক্ষে যে বেগে কোনো বস্তুকে আমরা যদি ছুঁড়ে দিই এবং বস্তুটি যদি এই পৃথিবী বা গ্রহের আকর্ষণ ক্ষমতার বাইরে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায়, তাহলে এই বেগটা কি বলবো আমরা, মুক্তি বেগ। তো দেখো, যে ন্যূনতম বেগে ছুঁড়লে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে ওই গ্রহ বা ওই উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির মুক্তিবেগ বা মুক্তি দ্রুতি বলা হয়। এখন এই পৃথিবীর ক্ষেত্রে কোনো বস্তুকে কত বেগে ছুঁড়লে আমার বস্তুটি পৃথিবীর আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যাবে, এটা আমরা এখন হিসাব করব। দেখো, যে আমার পৃথিবীকে যদি আমরা আর ব্যাসার্ধের গ্রহ হিসেবে ধরে নিই, তাহলে এই ভূপৃষ্ঠ থেকে আমরা একটা অসীম দূরে পাঠিয়ে দিতে চাইছি, পৃথিবীর বাইরে পাঠিয়ে দিতে চাইছি, তাহলে এই বস্তুটাকে এখান থেকে নিয়ে এখানে কিছু কার্য করতে হবে, এবং সেই কার্যটা একে একটা ন্যূনতম বেগ যোগাবে এবং গতিশক্তি লাভ করবে। এখানকার যে কার্য করব সেটাই তাকে গতিশক্তি যোগাবে এবং ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে সে উঠে পৃথিবীর বাইরে চলে যাবে। তো দেখো, আমার এখানে মনে করে এরকম একটা পরিবর্তনশীল দূরত্ব নিচ্ছি, এই পরিবর্তনশীল দূরত্বে আমার বস্তুটির উপরে আমার পৃথিবীর আকর্ষণ বল কত হবে। বস্তুর ভর যদি এম ধরি, তাহলে আকর্ষণ বল হবে কত, জি এম স্মল এম বাই এক্স স্কয়ার, যদি বস্তুটা আমার এই এক্স দূরত্বে থাকে। এখন এই বস্তুটাকে কি করব, আমরা উপর দিকে ছুঁড়ে দেব। ছুঁড়ে দিলে গেলে আমরা একটু কার্য করব, এখান থেকে এইটুকু যেতে মনে করো ডিএক্স পরিমাণ ফর্ম হয়। একই রকম ভাবে এখানে কার্য কত হবে, ক্ষুদ্র কার্য ডিডাব্লিউ হবে তোমার বল গুণিত সেই সরণ। তাহলে ডিডাব্লিউ কেসটা আমরা কি লিখতে পারি, এফ এর মানটা বসিয়ে দিই, জি এম স্মল এম বাই এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। এখন এই ভূপৃষ্ঠ থেকে মানে কেন্দ্র থেকে যখন দূরত্ব আর, সেখান থেকে আমি অসীম পর্যন্ত দূরত্ব আমি পাঠিয়ে দিই, তাহলে আমার মোট কৃতকার্য পাওয়ার জন্য উভয় পক্ষকে আমার সমাকলন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এটা আমরা কোথা থেকে পাঠাচ্ছি, ভূপৃষ্ঠ থেকে অসীম পাঠিয়ে দিচ্ছি, কাজেই এখানে কার্য হবে আর থেকে অসীম পর্যন্ত সরাচ্ছি আমি, এবং কার্য হবে 0 থেকে ডাব্লিউ পরিমাণ, অর্থাৎ ডাব্লিউ। তাহলে এখানে একই রকম ভাবেই আমরা হিসাব করতে পারি যে জি ক্যাপিটাল এম স্মল এম এক্স টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো এটা কি হিসাব আসছে, তো আমরা প্রথমে মান বসিয়ে দেবো কার, মাইনাসটা আগে দিকে নিই, জি এম বাই এম 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই আর, 1 বাই ইনফিনিটি মান 0, কাজে আমরা পেয়ে যাবো -1 প্লাস জি এম স্মল এম বাই আর। তাহলে বস্তুটিকে আমার ভূপৃষ্ঠ থেকে আমার অসীমে পাঠাতে
আমাকে কার্য করতে করতে হচ্ছে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হচ্ছে। এই ডাব্লিউ পরিমাণ কার্য যদি আমার এই বস্তুটিতে ন্যূনতম বেগ ভি যোগায়, ভিই মানে মুক্তি দ্রুতি যোগায়, ভিই মানে যে এসকেপ ভেলোসিটি থেকে ই নেওয়া হয়েছে, ভিই দিয়ে প্রকাশ করছি, তাহলে বস্তুটি আমার কি বেগ লাভ করবে? ভি লাভ করবে। তো এর মধ্যে যে গতিশক্তির সৃষ্টি হবে সেটা হবে তোমার হাফ এম ভিই তার স্কোয়ার। এই গতিশক্তিটাকে আমার এই কার্য থেকে আসছে, তাহলে এই কার্য সঙ্গে সমান করে দিয়ে এটাকে আমরা কি পাবো? জি এম স্মল এম বাই আর। এখন উভয় পক্ষ থেকে এম যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে আমি ভিই সমান কি পাবো? ভিই স্কোয়ার সমান পাবো আমার জি এম বাই 2gm বাই আর পাবো। তাহলে ভিই সমান আমার কি আসছে? ভি সমান আসছে তোমার √2gm বাই আর। আমরা জিএম এর প্লেসে কি লিখতে পারি? জিএম সমান আমরা জানি জি আর স্কোয়ার। তো এই মানটা আমরা যেখানে পুট করে দিই তাহলে আমরা ভি সমান পেয়ে যাব √2g আর স্কোয়ারটাকে আমি ভেঙে লিখলাম নিচে আর। তাহলে এই আর আর ক্যান্সেল আউট হয়ে আমার ফাইনালি ভিই অর্থাৎ মুক্তিবেগের রাশিমালা আসছে তোমার 2g আর। তাহলে দেখো কোনো গ্রহ বা আমাদের পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা নির্ভর করছে গ্রহটির অভিকর্ষীয় ত্বরণ এবং ব্যাসার্ধের উপর। তো এটা হলো মুক্তিবেগের রাশিমালা। এখন আমাদের পৃথিবীর ক্ষেত্রে আমরা একটা বস্তুকে যদি উপরে অসীমে পাঠিয়ে দিতে চাই তাহলে তার ক্ষেত্রে কত বেগে আমাকে ছুটতে হবে তা আমরা এই সমীকরণে জি এর মান এবং আর এর মান বসিয়ে বের করতে পারি। তো দেখো ভিই সমান হচ্ছে √2g আর। আমাদের পৃথিবীর ক্ষেত্রে আমরা অভিকর্ষীয় ত্বরণ আমরা 9.8 মিটার পার সেকেন্ড ধরে নিচ্ছি, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর সমান হচ্ছে 6,400 কিলোমিটার। এটা আমরা মিটারে রূপান্তর করার জন্য 10⁻³ মিটার। এখন এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, ভি সমান কি পাবো? 2g মানে 9.8, 9.8 9.98/10 আকারে লিখতে পারি 6400 ইন্টু 10⁻³ এটা 2 আকারে লিখলাম ইন্টু 10, এই 10 ক্যান্সেল আউট করে দিই। তাহলে দেখো 2 × 98 196 ইন্টু 6400 ইন্টু 10⁻²। আমরা যদি রুট করে নিই এটা 196 এর রুট করলে আমরা 14 পাবো তোমার 80 ইন্টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে কি হলো দাঁড়ালো 0 0 2 তাহলে 3 11 মিটার পার সেকেন্ড। বা এটাকে আমরা কিলোমিটার রূপান্তর করে দিতে পারি কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমার একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা ন্যূনতম এই 11.2 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিই তাহলে সেই বস্তুটি আর পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রে থাকবে না, সে পৃথিবীর আকর্ষণ ক্ষমতার অনেক বাইরে চলে যাবে, মহাকর্ষে বিলীন হয়ে যাবে। তো এটাই হলো আমাদের ভূপৃষ্ঠের ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের মান। তাহলে তোমরা একটা প্র্যাকটিস করবে সুন্দর করে, এবং এটা মনে রাখবে যে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা বা মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যদি কোনো বস্তুকে এমন বেগ পাঠায় যে বস্তুটা 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে তাহলে বস্তুটি পৃথিবীর আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যাবে। বোঝা গেল? এবার দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা কেন দেখা যায়? হালকা গ্যাস বলতে কি? আমরা যেমন বুঝি হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো হচ্ছে হালকা গ্যাস। তো এই হালকা গ্যাসগুলো আমরা আরএমএস বেগ পড়েছি, আরএমএস বেগ ভেলোসিটি। এটা কি? যে গড় মূল গড় বর্গবেগের বর্গ। তো এই আরএমএস ভেলোসিটির মান বিশেষ করে হাইড্রোজেনের ক্ষেত্রে মোটামুটি 1.6 কিলোমিটার পার সেকেন্ড। কিন্তু
আমার পৃথিবীর জন্মলগ্নে, অর্থাৎ সূর্য থেকে, বিজ্ঞানীদের মতে সূর্য থেকে যখন পৃথিবী ভেঙে তৈরি হলো, তখন পৃথিবীটা খুব গরম ছিল সূর্যের মতো। তারপর তাপমাত্রা বিকিরণ করে 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 যখন শীতল হলো, তখনও পৃথিবীর তাপমাত্রা ছিল অনেক বেশি। তো ওই উচ্চ তাপমাত্রাতে তোমার এই হাইড্রোজেনের তোমার আরএমএস বেগ ছিল মোটামুটি 5 কিলোমিটার পার সেকেন্ড। এটা যে গড় বর্গবেগের বর্গমূল। তো মুক্তিবেগ, এই আরএমএস মান কোনো বেশিরভাগ হাইড্রোজেনের ওই 11.2 কিলোমিটার পার সেকেন্ড এর বেশিও ছিল। কাজেই বেশিরভাগ হাইড্রোজেন গ্যাস কি করেছে, এই মুক্তিবেগ পেয়ে ওই পৃথিবী যখন গরম ছিল, উষ্ণ অবস্থায় ছিল, তখন এই পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাকাশে বিলীন হয়ে গেছে। কাজে অল্প সংখ্যক হাইড্রোজেন আমার ঊর্ধ্ব বায়ুমণ্ডলগুলোতে পাওয়া যায়, ওই জন্য হাইড্রোজেন গ্যাসের দুষ্প্রাপ্যতা রয়েছে। একইভাবে হিলিয়াম গ্যাসেরও এরকমই, একই কারণে তোমার বায়ুমণ্ডলে দুষ্প্রাপ্যতা রয়েছে। তো মুক্তি দ্যুতির একটা কথা বলার আছে, যে মুক্তি দ্যুতির মান আমরা কি দেখলাম, যে GM 2GM বাই R, পরে দেখলাম কি √2GR। এখন দেখো, কোনো গ্রহের ক্ষেত্রে ব্যাসার্ধ যত ছোট হবে বা কোনো বস্তুর ব্যাসার্ধ যত কমতে থাকবে, তখন এর মুক্তি দ্যুতির মান কিন্তু বেড়ে যাবে। তো আমরা ব্ল্যাক হোল সম্বন্ধে গল্প শুনেছি। ব্ল্যাক হোল যে মৃত নক্ষত্র, যে একটা নক্ষত্র যখন ডেড হয়ে যায়, তখন সেই নক্ষত্র বিরাট বড় আকার থেকে একটা ক্ষুদ্র একটা জায়গায় তার সমস্ত ভর জমা হয়, ক্ষুদ্র জায়গার মধ্যে। তাহলে ব্যাসার্ধ যদি খুব ছোট হয়ে যায়, সেক্ষেত্রে বিশাল অঙ্কের একটা ভর যেহেতু এই ক্ষুদ্র অঞ্চলে নিহিত থাকে, সেহেতু এই জায়গার মুক্তিবেগের মান, ভিইর মান তোমার প্রায় আলোর বেগের কাছাকাছি বা তার বেশিও হয়ে যায়। তো আলোর বেগের কাছাকাছি যখন হয়ে যায়, তখন এই ব্ল্যাক হোল থেকে কোনো একটা বস্তুকে বেরিয়ে যেতে গেলে আলোর বেগের চাইতে বেশি বেগ লাগবে। কাজে আলোর বেগের চাইতে তো বেগ বেশি হওয়া সম্ভব নয়। কাজে এখান দিয়ে যত সব বস্তু যাবে, এমনকি আলো গেলেও এই ব্ল্যাক হোলগুলো কিন্তু আকর্ষণ করে নেয়, আলো এর পাশ দিয়ে যেতে পারে না। তোমরা হয়তো শুনে থাকবে। তো কারণ হচ্ছে এই যে সেখানে ব্ল্যাক হোলগুলোর ক্ষেত্রে যেহেতু ক্ষুদ্র পরিসরে, ব্যাসার্ধ যেহেতু খুব কম, সেহেতু সেখানকার মুক্তিবেগ আলোর বেগের সমান হয়। ওই জন্য কোনো বস্তুকে এখান থেকে নিস্তার পেতে গেলে, মুক্তি পেতে গেলে আলোর বেগের সাথে বেশি বেগ নিয়ে মুভ করতে হবে। তার জন্য যেহেতু বস্তুগুলো এখানে আলোর বেগের বেশি বেগে মুভ করতে পারে না, কাজে সব বস্তুগুলো এখানে এসে সব আকর্ষিত হয়ে এখানে ঢুকে যায়। ওই যে নাম দেওয়া হয়েছে হোল বা গর্ত, মহাজাগতিক গর্ত, ব্ল্যাক হোল। বোঝা গেল? এবারে দেখব যে আমাদের পৃথিবীর চারিদিকে যে আমরা মানুষরা যে কৃত্রিম উপগ্রহগুলো ছেড়ে রেখেছি, যারা এইভাবে আমাদের পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, এবং এর মাধ্যমে আমরা অনেক কিছুই এর ব্যবহার পাই, ব্যবহার আমরা পরে বলছি। তো এই যে কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করা হয়, এবং এরা কত বেগ নিয়ে আমাদের পৃথিবীর চারিদিকে ঘোরে, বা এর প্রদক্ষিণকাল কত, সেটা আমরা এখন বের করব। তো দেখো, এটা মনে করো আমাদের পৃথিবীর কেন্দ্র, এবং পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটা কৃত্রিম উপগ্রহকে স্থাপন করা হয়েছে মনে করো। তো এই আর দূরত্বে কৃত্রিম উপগ্রহটিকে আমাদের পৃথিবী যে মহাকর্ষীয় বল দিয়ে আকর্ষণ করবে, সেটা তোমার GM বাই R²। এখানে ক্যাপিটাল M হলো এখানে আমাদের পৃথিবীর ভর,
এবং স্মল এমটা ধরলাম আমরা কৃত্রিম উপগ্রহের ভর। এই মহাকর্ষীয় বলটাই, এই আকর্ষণ বলটাই পৃথিবী চারিদিকে ঘোরার জন্য এই কৃত্রিম উপগ্রহটিকে আমার অভিকেন্দ্র বল যোগাবে। তো অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা জানি, কি জানি, যে এম ভি স্কয়ার বাই আর। এখন এই এম উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে ভি স্কয়ার সমান কি পাবো? ভি স্কয়ার পাবো আমরা জি এম বাই আর। আবার যেহেতু আমরা জানি জি এম সমান জি আর স্কোয়ার, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে জি আর স্কোয়ার ভাগ আমরা আর পাবো। এটা ভি স্কয়ার রাশিমালা আমরা বলতে পারি। এটাকে আমরা এই ফর্মুলা লিখতে পারি যে আর ইকুয়ালস টু জি বাই আর, ভি ইকুয়ালস টু আর ওটা জি বাই আর। আচ্ছা, তো এই আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে যখন আমার কৃত্রিম উপগ্রহ উঠবে, তখন বৃত্তাকার পথটির মোট দৈর্ঘ্য কত হবে? আমার দৈর্ঘ্য হবে তোমার 2 পাই আর পরিমাণ। এই 2 পাই আর দৈর্ঘ্য অতিক্রম করতে একবার পাক খেতে আমার কত সময় লাগবে সেটাকে আমরা ভি দিয়ে ভাগ করে নেব, দৈর্ঘ্যকে ভি দিয়ে ভাগ করব। তাহলে আমার কি পাচ্ছি? টি সমান 2 পাই আর, ভি এর মান আমরা বসিয়ে নিই আর বাই জি বাই আর। তো টি সমান আমরা কি পাচ্ছি? 2 পাই আর বাই আর রুট ওভার আর বাই জি। এখন এই স্মল আরটাকে যদি ভেতরে ঢুকিয়ে নিই তাহলে পাবো 2 পাই বাই আর রুট ওভার আর কিউব বাই জি। এখন এই যে আর দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইচ এর সমষ্টি, অর্থাৎ আর ইকুয়ালস টু আর প্লাস এইচ। ভূপৃষ্ঠের উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা এখানে যদি মান বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? 2 পাই আর রুট ওভার আর প্লাস এইচ কিউব বাই জি। এখন এখান থেকে যদি আমি একটা আর কিউব কমন নিয়ে নিই, 2 পাই আর রুট ওভার আর কিউব ব্র্যাকেটে লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার কিউব নিচে জি। তো দেখো আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি? এই আরটাকে আমরা যদি ভেতরে ঢুকিয়ে নিই তাহলে দেখো 2 পাই আর কিউব ভাগ জি আর স্কোয়ার 1 প্লাস এইচ বাই আর, এই একটা ফর্ম চলে আসে। তো এখন আমার এই কৃত্রিম উপগ্রহটি যদি আমাদের ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করে বা ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী হয়, সেক্ষেত্রে আমার এই এইচটা আর এর থেকে ক্ষুদ্র ধরে আমরা এই সমীকরণটা আমরা লিখতে পারি যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার, এটা আর থাকবে, একটা জি থাকবে, 2 পাই রুট ওভার আর বাই জি। এখন খুব নিকটবর্তী গ্রহের ক্ষেত্রে, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আমরা এই পর্যায়কালটা আমরা হিসাব করতে পারি যে 2 পাই, আমরা যদি আর এর মান এখানে বসিয়ে দিই 6400 মিটার আর জি এর মান 9.8, তাহলে এটার মান আমার আসবে প্রায় 1 ঘন্টা 24 মিনিট। আমরা যদি হিসাব করি তো এই রাশিমালাটা আসবে। তাহলে আমার এটা গেল তোমার কৃত্রিম উপগ্রহের, অর্থাৎ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের রাশিমালা। একই রকম ভাবে আমরা যদি উচ্চতাকে যদি ছোট ধরে নিই তাহলে ভি এর মান আমার কি আসবে? ভি এর মান আসবে তোমার ভি ইকুয়ালস টু রুট ওভার আর স্কয়ার জি
বাই আর প্লাস এইচ। তো এই যে এইচটা, এই আর যে আমি আর প্লাস এইচটা এই যে ক্ষুদ্র ধরে নিই, তো আমার কি আসবে, রুট ওভার জি আর আসবে। তাহলে কি দেখলাম, যে আমার পৃথিবীর চারিদিকে ঘূর্ণায়মান যে কৃত্রিম উপগ্রহের আমার পর্যায়কাল কত হবে তা দেখলাম, এবং তার বেগ এর রাশিমালা দেখলাম জি আর। এখানে যদি আমরা জি এর মান এবং আর এর মান বসিয়ে দিই, মোটামুটি এটা আমরা পেয়ে যাব 7.9 কিলোমিটার পার সেকেন্ড, খুব কাছাকাছি গ্রহের ক্ষেত্রে। এবার যত এর দূরত্ব বাড়বে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বা ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে, তত কিন্তু এই কৃত্রিম উপগ্রহের বেগের মান কিন্তু কমবে, যা এই বেগের মান মুক্তি বেগের থেকে অনেক ছোট। কাজেই এই পৃথিবীর আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যাবে না। আবার দেখো যে আমরা মুক্তি বেগের রাশিমালা কি দেখলাম, মুক্তি বেগের রাশিমালা দেখলাম ভিই ইকুয়ালস টু রুট ওভার 2GR। ভিই সমান আমি লিখতে পারি √2 ইন্টু রুট ওভার GR লিখতে পারি। এখন রুট ওভার GR এর জায়গায় আমরা যদি কৃত্রিম উপগ্রহের বেগ লিখে দিই, তাহলে ভি ইকুয়ালস টু √2V। তাহলে দেখো আমার মুক্তিবেগ গ্রহগুলির এই কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের √2 গুণ, বা এর অনুপাত আমার আকার বের করতে পারি ভি ইজ টু √2:1, এই আকারেও আমরা মনে রাখতে পারি। তাহলে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দুটি আমরা বের করলাম, প্রদক্ষিণ কাল দেখলাম। এই রাশিমালাগুলো তোমরা মনে রাখবে এবং প্র্যাকটিস করবে। এবার দেখো আমাদের কৃত্রিম উপগ্রহগুলো স্থাপন করা হয় পৃথিবীর চারিদিকে, এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি ব্যবহার করতে পারি, যে আমার এই যে ঊর্ধ্ব বায়ুমণ্ডল, অর্থাৎ এক্সোস্ফিয়ার যে থাকে বায়ুমণ্ডলের বায়ুস্তর, সেখানে বায়ুর চাপ কত, বায়ুমণ্ডলের উচ্চতা কত, এবং এখানে কি কি উপাদান কত, এইসব বিষয়ে কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে জানতে পারি। তারপরে এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠে চলতে থাকা যে তোমার প্রাকৃতিক দুর্ঘটনা বা ঘটনা, যেমন তোমার ঝড়, সমুদ্রের সুনামি, আবহাওয়ার বিভিন্ন অবস্থা ইত্যাদি পূর্বাভাস কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে করতে পারি। তারপর কোনো একটা দেশের, আমাদের দেশের চারিদিকে যে প্রতিবেশী দেশ রয়েছে, সেখান থেকে কোনো আক্রমণ হচ্ছে কিনা এসব দেখার জন্য প্রতিরক্ষামূলক কাজে আমার কিন্তু কৃত্রিম উপগ্রহ দ্বারা আমরা নজরদারি করতে পারি। তারপরে পৃথিবীর আকৃতি, আমরা তো জানি পৃথিবীর আকৃতি অভিগত গোলক, কিন্তু এতটা সুন্দর গোলক নয়, অভিগত গোলক নয়, এগুলো আকার। তো পৃথিবীর আকার ও আকৃতি সম্বন্ধেও কিন্তু আমরা এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা সমীক্ষা করতে পারি। তারপরে টেলিযোগাযোগ, আমাদের যে টেলিফোনের বার্তা, যে তোমার এক দেশ থেকে আরেক দেশে আমাদের টেলিযোগাযোগ, এই টেলিযোগাযোগও কিন্তু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা করে থাকি। যে আমার মনে করো পৃথিবীর এই প্রান্তে কোনো এক বন্ধু তোমার কথা বলছে, এখান থেকে এখানকার স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে পাশের স্যাটেলাইটে পাঠালো, তোমার অবস্থান এখানে, এখান থেকে এখানে তোমার তথ্য পাঠা কোনো একটা অ্যান্টেনা দ্বারা ক্যাচ করে তোমার ফোনে গেল। অর্থাৎ এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা ফোন আলাপও করতে পারি, এবং সরাসরি সম্প্রচার যেগুলো বিভিন্ন ফুটবল খেলা, ক্রিকেট খেলার যে সম্প্রচার, সেগুলো কিন্তু আমরা এই স্যাটেলাইটের মাধ্যমেই আমরা দেখতে পারি। তারপর ঊর্ধ্বাকাশে আয়ন মণ্ডল, মহাজাগতিক রশ্মির বিকিরণ, আহিত কণিকার যে ভ্যান অ্যালন বিকিরণ রেখা বা বেষ্টনী বা বলয় দেখা যায়, সেগুলো সম্বন্ধে, সৌর বিকিরণের বিভিন্ন প্রভাব সংক্রান্ত তথ্য কিন্তু আমরা স্থাপন করা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কিন্তু জানতে পারি। তো এইগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, তোমরা মনে রাখবে। আরো ব্যবহার আছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা ভূ সমলয় উপগ্রহ সম্বন্ধে। ভূ সমলয় উপগ্রহ মানে কি? দেখো, যে আমার একটা বস্তুকে যদি আমরা সামনে রাখি,
এবং আমি যদি এইভাবে যদি ঘুরি, দেখো আমি যে ঘুরছি, আমি যে কৌণিক বেগে ঘুরছি, আমার এই বস্তুটিও কিন্তু আমার সঙ্গে কৌণিক বেগে ঘুরছে। তো দেখতে পাচ্ছ যে সবসময় যেন সে আমার সামনেই রয়েছে, অর্থাৎ আমার সামনে যেন মানে সমলয় আকারে রয়েছে বলা যায়। তো এইসব গ্রহ যেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরবে, পৃথিবীর কৌণিক বেগ এবং গ্রহগুলির কৌণিক বেগ একই হবে, অর্থাৎ আপেক্ষিক বেগ হবে শূন্য, মনে হবে যেন সবসময় একটি অবস্থানে স্থির হয়ে আছে বা মাটির সঙ্গে লেগে আছে, এরকম মনে হবে। এই ধরনের উপগ্রহকে বলবো আমরা ভূসমলয় উপগ্রহ। সংজ্ঞায় কি বলছে যে পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে কোনো কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগ শূন্য হলে এবং উপগ্রহটি সবসময় নিরক্ষীয় তলে থাকলে ভূপৃষ্ঠ থেকে দেখে মনে হয় উপগ্রহটি আকাশের একই জায়গায় স্থির হয়ে আছে। এই ধরনের উপগ্রহকে আমরা বলবো ভূসমলয় কৃত্রিম উপগ্রহ। তো ভূসমলয় উপগ্রহ সবসময় আমার নিরক্ষীয় তলে স্থাপন করা হয়, নিরক্ষীয় তলে, এটা আমরা মনে রাখবো। তো ভূসমলয় কক্ষপথের আমরা উচ্চতা, ভূসমলয় গ্রহের প্রদক্ষিণ দ্রুতি, এগুলো আমরা এখন বের করি। মনে করো যে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ, ভূসমলয় কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হবে। তো এই অবস্থানে এই দূরত্বটাকে আমরা আর ধরে নিচ্ছি r+r+h। তো পৃথিবীর আকর্ষণ বল এই গ্রহের উপরে একই রকম ভাবে আমরা যেমন কৃত্রিম উপগ্রহগুলির ক্ষেত্রে দেখলাম, একই ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। যেখানেই মহাকর্ষীয় আকর্ষণ বলই একে অভিকেন্দ্র বল যোগাবে mv²/r gm/r²। এখন v² আমরা লিখতে পারি gm/r। তো দেখো এই আর ব্যাসার্ধের কক্ষপথ ঘুরতে যদি আমার এই ভূসমলয় উপগ্রহের সময় লাগে ক্যাপিটাল টি, তাহলে টি সমান আমরা কি বলতে পারি 2πr/v বলতে পারি। এখন যদি এটা বর্গ করে নিই কি হবে, t² সমান আমি পাবো 4π² r²/v²। এখন এই v² এর মান আমি এখানে বসিয়ে দিই, তাহলে পাবো t² সমান 4π² r² বাই তোমার gm ইন্টু আর, আরটা এখানে গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি 4π² ইন্টু r³। এখন r³ সমান আমরা কি পাবো, r³ সমান পাবো t² gm/4π²। তাহলে দেখো আর এর প্লেসে আমরা কি লিখতে পারি t², g এর প্লেসে আমরা gr² লিখে দিতে পারি, যে সম্পর্কটা জানি হচ্ছে 4π², তার মাথায় হচ্ছে তোমার 1/3 হয়ে গেল। এই যে gr² বসালাম, gm = gr², এই সম্পর্কটা আমরা আগে থেকে জানি, এখানে মানটা বসালাম। এখন পৃথিবীর যে কৌণিক বেগ, মানে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় নেয়, 24 ঘন্টা। তো আমরা এই টি এর স্থলে টি সমান 24 ঘন্টা, অর্থাৎ 24 × 60 × 60 এত সেকেন্ড। জি এর মান যদি আমরা 9.8 মিটার/সেকেন্ড², তারপর তোমার আর এর মান 6400 কিলোমিটার, অর্থাৎ 6400 × 10³ মিটার/সেকেন্ড, আর 4π, এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আর এর মান তোমার আসবে, আমরা যদি হিসাব করি আর এর মান আসবে তোমার 4.23 মতো ইন্টু 10⁷ মিটার।
অর্থাৎ একটা ভূসমলয় কৃত্রিম উপগ্রহ আমাদের নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে যে থাকে তার রাশিমালা হচ্ছে এটা। অর্থাৎ এটা আমরা লিখতে পারি 4.234 ইন্টু 10⁴ কিলোমিটার, বা লিখতে পারি এটাকে 42,340 কিলোমিটার। তাহলে এই যে দূরত্ব আমরা পেলাম 42,340 কিলোমিটার, সেখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে ভূপৃষ্ঠ থেকে আমার কত উচ্চতায় ভূসমলয় কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হয় তা আমরা বের করতে পারবো। এখানে r+h ইকুয়ালস টু আমরা কত পেলাম 42,340 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা কত হবে? 42,340 কিলোমিটার যদি আর এর মান আমরা বাদ দিয়ে দিই 6,400 কিলোমিটার বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো h সমান 40, 9, 7, 3, 5, মোটামুটি 35,940 বা প্রায় এটা আমরা বলতে পারি 36,000 কিলোমিটার। তাহলে আমাদের ভূসমলয় উপগ্রহগুলিকে নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি 36,000 কিলোমিটার উঁচুতে স্থাপন করা হয়। তারপরে আমরা এই যে বেগের রাশিমালা আমরা বের করতে পারি √GM এর জায়গাতে আমরা GR² বসিয়ে নিই, নিচে আর তো জি এর মান, আর এর মান এবং এই স্মল আর এর মান অর্থাৎ 42,340 কিলোমিটার এখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে মোটামুটি এটা হিসাব করে পাবো আমরা 3.079 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা 3 কিলোমিটার পার সেকেন্ড ধরে নিতে পারি। যে আমার 36,000 কিলোমিটার উঁচু দিয়ে আমাদের ভূসমলয় উপগ্রহগুলি 24 ঘন্টায় পৃথিবীর সঙ্গে একই কৌণি বেগে ঘুরতে থাকে এবং এর প্রদক্ষিণ বেগ হচ্ছে সেকেন্ডে 3 কিলোমিটার। তো দেখো কৃত্রিম উপগ্রহগুলো এখানে ভূসমলয় উপগ্রহগুলো যেহেতু 36,000 কিলোমিটার উঁচুতে স্থাপন করা হয়, এর কিছু অসুবিধা আছে। কি অসুবিধা? যে আমার ভূপৃষ্ঠ থেকে যে 36,000 কিলোমিটার দূরে একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হচ্ছে, এই কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠে যদি সংকেত পাঠানো হয় বা সেই সংকেত যদি ফিরে আসে, মোটামুটি 72,000 কিলোমিটার পথ পাড়ি দেয়। তো এখান থেকে ভূপৃষ্ঠ থেকে একটা তথ্য এখানে ফিরে আসতে সময় লাগে 1/4 সেকেন্ড। অর্থাৎ যদি কেউ এই স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে, টেলিযোগাযোগ করতে চায়, তাহলে কথা বলার ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হবে। তাছাড়া কৃত্রিম উপগ্রহ থেকে তাছাড়া এই ভূসমলয় উপগ্রহের সাহায্যে আমরা যে সরাসরি সম্প্রচারগুলো, সেগুলো দেখতে আমাদের কোনো অসুবিধা নেই, সেগুলো আমরা দেখতে পারি বা অন্যান্য তথ্য আমরা আদান প্রদান করতে পারি। আর কি, যে এই ভূসমলয় উপগ্রহের সাহায্যে আমরা, যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চলে স্থাপন করা থাকছে, নিরক্ষীয় অঞ্চলের উপরে অবস্থিত যেসব স্পট বা দৃশ্য, এগুলো আমরা দেখতে পাবো। কিন্তু যদি মেরু অঞ্চলের ক্ষেত্রে আমাদের এত দূর থেকে পর্যবেক্ষণ খুব অসুবিধাজনক হয়ে পড়বে, তার জন্য এটা একটা অসুবিধা হয়। তারপরে প্রতিরক্ষার কাজে এত দূর থেকে আমার পর্যবেক্ষণ করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। এগুলো হচ্ছে অসুবিধা। সুবিধাও আছে, যেগুলো টেলিযোগাযোগ বললাম, এগুলোতে এই ভূসমলয় উপগ্রহ ব্যবহার করা হয়। তারপরে আমার রয়েছে মেরু উপগ্রহ। মেরু উপগ্রহ কোনগুলো? যে আমার এই যে নিরক্ষীয় অঞ্চলে এই পথ দিয়ে
আমার ভূসমলয় উপগ্রহ এই তলে স্থাপন করা হয়। আর মেরু অঞ্চলেও কিছু কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়, যেগুলো মেরু উপগ্রহ বলি। এগুলোর সাহায্যে আমরা মেরু অঞ্চল পর্যবেক্ষণ করতে পারি বা এখানকার তথ্য আমরা গ্রহণ করতে পারি, প্রেরণ করতে পারি। অসুবিধা বলে ফেললাম। এবারে দেখব কৃত্রিম উপগ্রহের গতিশক্তি আর স্থিতিশক্তি। তো দেখো, একটা কৃত্রিম উপগ্রহ যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে প্রদক্ষিণ করে, তাহলে আমরা কি দেখলাম যে তার বেগ ভি সমান হচ্ছে জিএম বাই আর, ভি স্কয়ার সমান। এক নম্বর। তাহলে এর ভর যদি এম হয় কৃত্রিম উপগ্রহটির, তাহলে তার গতিশক্তি আমরা ই কে সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার জায়গায় আমরা জিএম বাই আর বসিয়ে নিই। তাহলে কি দাঁড়ালো? জি এম স্মল এম বাই 2r। এটা হচ্ছে তোমার গতিশক্তি। আর স্থিতিশক্তি কি দেখলাম যে আমার ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র থেকে আর দূরত্বে আমার যে মহাকর্ষীয় বিভব কি দেখলাম যে জি এম বাই আর। এম ভরের বস্তুর ক্ষেত্রে এম দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব। তো এইটা হলো তোমার স্থিতিশক্তির রাশিমালা। এখানে দেখো যে ইকে কে, এটা ইকে নয়, ইপি স্থিতিশক্তির রাশিমালা। এখন ইকে কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? জি এম স্মল এম বাই আর। অর্থাৎ দেখো এই ইপির মান অর্থাৎ স্থিতিশক্তির রাশিমালা বা স্থিতিশক্তির মান গতিশক্তির দ্বিগুণ। আমরা মোট শক্তি কত দেখতে পাচ্ছি? তাহলে মোট শক্তি ই সমান হচ্ছে ইকে প্লাস ইপি। মান যদি বসিয়ে দিই আমরা কি পাবো? ইকে হচ্ছে জি এম স্মল এম বাই 2r, আর এটার মান হচ্ছে তোমার মাইনাস জি এম স্মল এম বাই আর। এর উপর নিচে আমরা 2 দিয়ে গুণ লাগিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে মাইনাস 2r জিএম বাই আর। এটা তোমার মোট শক্তির রাশিমালা। এখন কৃত্রিম উপগ্রহগুলি যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, তখন বায়ুর সঙ্গে এর সংঘর্ষ হয়। তাছাড়া কোনো উল্কাপিণ্ড এসে একে আঘাত হানে, এর মোট শক্তি কিন্তু কমতে থাকে। মোট শক্তি কমতে থাকে মানে হচ্ছে এই জি এম এম বাই 2r, অর্থাৎ গতিশক্তির মান বাড়তে থাকে। গতিশক্তির মান বাড়তে থাকে মানে অর্থাৎ এর ব্যাসার্ধ ছোট হতে থাকে, আর আস্তে আস্তে সে পৃথিবীর নিকটবর্তী হতে শুরু করে। তো এই যে শক্তির হ্রাস হলো, এই শক্তির ঘাটতি যদি আমরা পূরণ করি, সেটা সৌরশক্তির মাধ্যমে ঘাটতি পূরণ করা হয়। তো সৌরশক্তির মাধ্যমে ঘাটতি যদি পূরণ করতে থাকা হয়, তাহলে এই কিন্তু সে আগের মতোই একই অবস্থানে থেকে বা একই উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে এবং বিভিন্ন তথ্য সরবরাহ করতে থাকবে। তো এটা হলো তোমার ইকে, এটা হলো তোমার গতিশক্তি কৃত্রিম উপগ্রহের, এটা আমার স্থিতিশক্তি, এটা হলো তোমার মোট শক্তির রাশিমালা। এই রাশিমালাগুলো মনে রাখবে। এইগুলো থেকে কিন্তু আমরা পরবর্তীতে তৃতীয় পর্বে আমরা কিছু অঙ্ক বা গাণিতিক প্রশ্নাবলী আলোচনা করব, কাজে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এবার দেখো, পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহে অবস্থানরত ব্যক্তি নিজেকে কেন ভারশূন্য অনুভব করে? যে আমার এই যে আর দূরে একটা কৃত্রিম উপগ্রহে একজন ব্যক্তি যখন এখানে অবস্থান করবে, তখন এই অবস্থানে যদি পৃথিবীর
অভিকর্ষীয় ত্বরণ জি ড্যাশ হয়, তখন এই লোকটির উপর পৃথিবীর আকর্ষণ বল কত হবে? আকর্ষণ বল হবে তোমার এম জি ড্যাশ। এবং এই যে কৃত্রিম উপগ্রহ এ ব্যক্তিকে তার ওজনের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়া কত হবে? আর। তো এই এম জি মাইনাস আর করলে গেলে যে লব্ধ বলটা পাওয়া যায়, এই লব্ধ বলই এই ব্যক্তিকে বৃত্তাকার পথে ঘোরার জন্য তোমার অভিকেন্দ্র বল যোগাবে। অভিকেন্দ্র বল যোগাবে, এটা আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এখন এই পুরো কৃত্রিম উপগ্রহটির ভর যদি আমার এম ড্যাশ হয়, তাহলে ওর উপরে পৃথিবীর আকর্ষণ বল কত হবে? ওর উপরে পৃথিবীর আকর্ষণ বল হবে তোমার এম ড্যাশ জি ড্যাশ। এম ড্যাশ জি ড্যাশ এর যে আকর্ষণ বল বা ওজন। এখন এই আকর্ষণ বলটাই এই কৃত্রিম উপগ্রহটাকে বৃত্তাকার পথে পরিভ্রমণের জন্য অভিকেন্দ্র বল যোগাবে। তো ব্যক্তি যে বেগে ঘুরবে, আমার কৃত্রিম উপগ্রহটিও সেই একই বেগেই ঘুরবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ড্যাশ ভি স্কয়ার বাই আর। তাহলে দেখো এদিকের এম ড্যাশ আর এম ড্যাশ যদি কেটে দিই, তাহলে জি ড্যাশের জায়গায় আমরা লিখতে পারি ভি স্কয়ার বাই আর। তাহলে 1 নম্বর সমীকরণে এই ভি স্কয়ার বাই আর এর জায়গায় আমরা বসিয়ে যদি দিই এম জি ড্যাশ মাইনাস আর ইকুয়ালস টু এম জি ড্যাশ, তাহলে এম জি ড্যাশ উভয় পক্ষতে ক্যান্সেল আউট হয়ে গেলে আমার প্রতিক্রিয়া বলের মান গিয়ে দাঁড়ায় 0। অর্থাৎ প্রতিক্রিয়া বল যেহেতু ব্যক্তি পায় না, কাজে সে নিজেকে কৃত্রিম উপগ্রহে ভারহীন বলে মনে করে। তাহলে বোঝা গেল যে একজন ব্যক্তি যখন কৃত্রিম উপগ্রহ অবস্থান করবে তখন সে নিজেকে ভারহীন বলে মনে করবে। তারপরে দেখো যে আমার রকেটে ব্যক্তির ওজন কত হয়। যখন একটি রকেটের সাহায্যে কোন একটা ব্যক্তিকে উপর দিকে পাঠানো হয়, তখন এই রকেট এই ব্যক্তিকে প্রতিক্রিয়া দেয় কত? আর দেয় প্রতিক্রিয়া। আর ব্যক্তির ওজন ভূপৃষ্ঠে কি হয়? এমজি। তাহলে এমজির চাইতে আমার প্রতিক্রিয়া অনেক বেশি হয়, যার কারণে এটা ঊর্ধ্বমুখী ভাবে উপর দিকে উৎক্ষিপ্ত হয়। তখন এই যে রকেটে আমার যে ত্বরণের সৃষ্টি হয় বা যে ত্বরণ দিয়ে এটা তোলা হয়, সেটা মোটামুটি হচ্ছে আমার 15 গুণ, মানে ওজনে, মানে ত্বরণের আমাদের মহাকর্ষীয় অভিকর্ষীয় ত্বরণ জি, তার 15 গুণ ত্বরণ দিয়ে এটাকে আমার উপরে উত্তোলিত করা হয়। তো সেক্ষেত্রে আমার লব্ধ বলটা হচ্ছে তো 15 mg। তাহলে ব্যক্তি যে প্রতিক্রিয়া বল পাবে সেটা তোমার mg প্লাস 15 mg অর্থাৎ 16 mg। তাহলে দেখো একজন ব্যক্তি যখন রকেটে চড়ে মহাকাশে যায়, তখন তার ওজন তার নিজস্ব ওজনের 16 গুণ ওজন বেশি সে অনুভব করে। তাহলে রকেটে ব্যক্তির ওজন কত হয়? পৃথিবী পৃষ্ঠে যা ওজন তার 16 গুণ। তো আজকে আমরা মহাকর্ষ চ্যাপ্টারের সমস্ত থিওরি আমরা আলোচনা করলাম। তোমরা প্রত্যেকটা থিওরি ভালো করে পড়বে এবং সূত্রগুলো বোঝার চেষ্টা করবে, এবং এই যে কারণগুলো ব্যাখ্যা করলাম, কারণগুলো বারবার প্র্যাকটিস করবে। আর এই সূত্রের সাহায্যে আমরা কিছু নিউমেরিক্যালস করব, বিগত সালে কি ধরনের অঙ্ক আছে এবং কিভাবে সহজে অঙ্কগুলো করা যায়, সেগুলো নিয়ে আমরা তৃতীয় পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমরা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।